ঘুড়িটা হাওয়ার ধাক্কায় গোঁত্তা খেতে খেতে সামনের রাস্তার উল্টো দিকে গিয়ে পড়ল। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে ঘুড়িটার পড়ে যাওয়াটা দেখছিলাম। একটা বাচ্চা ছেলে ঘুড়িটার পিছনে এতক্ষণ দৌড়ে দৌড়ে আসছিল, কিন্তু ঘুড়িটা দমকা হাওয়ায় হঠাৎ করেই একটা গাছের ডালে আটকে গেল। বাচ্চা ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে গাছের দিকে তাকিয়ে রইল একইভাবে, কিন্তু না, ঘুড়িটা আর পড়ল না। একসময় নিরাশ হয়ে সে চলে গেল। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে এই ব্যাপারটা দেখছিলাম এতক্ষণ। এবার ভিতরের ঘর থেকে ব্যোমকেশ আমায় ডাকলো। অজিত, একবার এই ঘরে এসো তো। আমি চায়ের কাপটা একটা চেয়ারের ওপর রেখে দিয়ে ব্যোমকেশের ঘরে গিয়ে বসলাম। আমায় ঢুকতে দেখে ব্যোমকেশ খবরের কাগজটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই খবরটা পড়ো ভালো করে, ওই যে 3 নম্বর পাতায় একদম নিচের দিকে। আমি কাগজ খুলে 3 নম্বর পাতায় চোখ রাখলাম। ছোট্ট একটা খবর। কলকাতার মেয়ো রোডের কাছে একটি পরিত্যক্ত বাড়ির কাছে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ মিলেছে। পুলিশের অনুমান ব্যক্তিটি কলকাতার বাইরে থেকে এসেছে। তার কাছে কোনো পরিচয়পত্রও মেলেনি। যে বাড়িটির কাছে তাকে পাওয়া গেছে সেটি কয়েক বছর ধরেই পরিত্যক্ত। পুলিশি তৎপরতায় জানা গেছে লোকটি ওই বাড়ির ছাদ থেকে কোনোভাবে পড়ে মারা গেছে। কিন্তু কী কারণে একজন অজ্ঞাত ব্যক্তি ওই বাড়িতে গিয়েছিল তা বোঝা যাচ্ছে না। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আরও কিছু জানা যাবে। আমি খবরের কাগজটা রেখে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, এটা কি সেই বাড়িটা ব্যোমকেশ? যতদূর মনে হচ্ছে তাই। ভদ্রলোক তাহলে খুব একটা ভুল বলেনি আমাদের, তবে বাড়িটা একবার দেখা দরকার, না হলে কিছুই বোঝা যাবে না। ভদ্রলোকের নাম কি যেন ছিল? গৌতম সমাজদার। গৌতম সমাজদার নামটা আপনাদের কাছে অচেনা তা তো হবেই, কারণ গৌতম সমাজদার 2 দিন আগেই ব্যোমকেশের সাথে দেখা করতে এসেছিলেন। কী কারণে এসেছিলেন সেটাই বলবো এখানে। 2 দিন আগের কথা। আমি, ব্যোমকেশ আর সত্যবতী বসে আছি ব্যোমকেশের ঘরে। প্রথমে কী নিয়ে কথা হচ্ছিল তা আমার মনে নেই, তবে পরে ব্যাপারটা কিভাবে জানি না ভূত বা প্রেতাত্মায় গিয়ে দাঁড়ায়। এক পর্যায়ে সত্যবতী বলে ওঠে, এই যে খুনি খুঁজতে গিয়ে যে বারবার এখানে ওখানে রাত কাটাও, যেই দিন আস্ত একটা ভূতের পাল্লায় পড়বে সেই দিন বুঝতে পারবে। কথাটা যে সত্যবতী মজার ছলে বলেছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল, কিন্তু আসল সমস্যা বাঁধল ব্যোমকেশের উত্তরে। তোমার কি মনে হয়, হ্যাঁ, আমি ওই গাঁজাখুরি ভূতে বিশ্বাস করি নাকি? আমার মনে পড়ল অনেক দিন আগে ব্যোমকেশের সমাধান করা একটা কেসের কথা। সেখানে এক পর্যায়ে আমার মনে হয়েছিল আমরা কোনো এক প্রেতাত্মার বিরুদ্ধে যুদ্ধে নেমেছি, কিন্তু পরে দেখা গিয়েছিল আসলে তা নয়। আমি তাই বললাম, ভূতকে অতটা তুচ্ছতাচ্ছিল্য করো না ব্যোমকেশ। কে বলতে পারে এই দিনের আলোতেই একটা আস্ত ভূত আমাদের এই ঘরে এসে উপস্থিত হবে না? অবিশ্বাস তো করছি না, তবে ও বস্তুতে বিশ্বাস যে আমার নেই সে বিষয়ে তুমি খুব ভালো করেই জানো। যার কোনো অকাট্য যুক্তি নেই, যাকে প্রমাণ করার মতো কোনো শক্তপোক্ত কোনো থিওরি নেই, তাকে বিশ্বাস করার কোনো কারণ তো আমি দেখি না। সবাই ওরকম বলে জানো তো। আমাদের বাড়ির কাছেও ওরকম একজন ছিল। তারপর একদিন রাত্রে ভূত দেখে সে নিজেই অজ্ঞান। তারপর থেকে রাতে আর একা বাড়ির বাইরে যেত না। আমি যদি নিজের চোখে দেখব সেদিন না হয় বিশ্বাস করব, তবে তার আগে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই নয়। বিশ্বাস না করার কারণ না হয় বুঝলাম, কিন্তু অবিশ্বাস করার কারণটা তো ঠিক বুঝলাম না ব্যোমকেশ। বিশ্বাস করার জন্য যে যুক্তি বা থিওরির দরকার হয়, অবিশ্বাসের জন্য তেমনই থিওরি বা যুক্তি প্রয়োজন। অকারণে এই দুয়ের যে কোনোটাই প্রয়োজন নয়। ব্যোমকেশকে মনে মনে আমি যতটা বুদ্ধিমান ভাবি তার কারণ এই ছোট ছোট কিছু বিষয়। মানুষ বিশ্বাস অবিশ্বাসের জন্য নিজের মতকেই গুরুত্ব দেয়, অথচ ব্যোমকেশ এখানেও যুক্তি আর থিওরিকে গুরুত্ব দিচ্ছে। এখানেই বোঝা যায় আর সবার থেকে তার ব্যতিক্রমী চিন্তাভাবনার কথা। আমি বললাম, কিছু বিষয় থাকে মাঝামাঝিতেই, যে কোনো একদিক কোনোদিনই পুরোপুরিভাবে ভারী করা যায় না। ব্যোমকেশ কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, তার আগেই দরজা দিয়ে ঢুকলো পুঁটিরাম। দাদাবাবু, একজন আপনার সাথে দেখা করতে এসেছে। ভেতরে পাঠিয়ে দাও, আর শোনো, 3 কাপ চা দিয়ে যাও। পুঁটিরাম বেরিয়ে যেতেই ঘরে এসে ঢুকলেন এক ভদ্রলোক। পরনে সাদা রঙের পাঞ্জাবি, সাদা পাজামা প্যান্ট, মাথার ওপর একটা মস্ত টাক।
সামনের দিকে কয়েকটা মাত্র চুল বেঁচে আছে। চোখের উপর একটা হাই পাওয়ারের চশমা, নাকটা একটু লম্বা, দু হাতে মোট 7টা আংটি। তিনি ঘরে ঢুকে একবার এদিক ওদিক দেখে নিয়ে বললেন, আপনার বাড়িতে ওই যে কি যেন বলে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কুকুর 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 নেই তো? বলতে বলতেই তিনি কান নামিয়ে কি যেন শোনার চেষ্টা করলেন। না, নেই। আপনি নিশ্চিন্তে বসুন। আর আপনার কুকুরের ভয় কেন বলুন তো? আসলে এই মাসখানেক আগে না আমায় কুকুরে কামড়েছে। হ্যাঁ, 14টা ইঞ্জেকশন নিতে হয়েছে। তাই ওই প্রাণীটা থেকে না একটু দূরে থাকতেই বাপু ভালোবাসি আমি। ভয়ের কোনো কারণ নেই। এই বাড়িতে কুকুর থাকেও না, আর কুকুর আসেও না বাইরে থেকে। ভদ্রলোক সামনের চেয়ারে বসেই আবার উঠে পড়লেন। একটু অপ্রস্তুত হয়ে বললেন, এই ইয়ে আমি কি বসতে পারি? আমি আর হাসি চেপে রাখতে পারলাম না। একবার হেসে ব্যোমকেশের দিকে তাকিয়ে অনেক কষ্টে সেটা সম্বরণ করে নিলাম। ব্যোমকেশ বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বসুন না। ভদ্রলোক চেয়ারে বসে হাওয়ায় কিসের যেন গন্ধ শুঁকলেন। তারপর বললেন, আচ্ছা, আপনি তো ব্যোমকেশ বক্সী, মানে ওই ডিটেকটিভ। আতস কাজ চোখে দিয়ে মাথায় একটা টুপি চাপিয়ে খুনের সূত্র খুঁজে বার করেন, তাই না? ভদ্রলোকের কথা শুনে আমার এবার আবার হাসি পেল, কিন্তু ব্যোমকেশ আর চোখে আবার আমায় দেখে নিয়েছে। তাই হাসতে না পারলেও মনে মনে ভাবলাম, ভদ্রলোক নিশ্চয়ই সিনেমায় গোয়েন্দাদের দেখে ভেবেছে ব্যোমকেশও সেরকমই গোয়েন্দা হবে। ব্যোমকেশ কিন্তু তার কথায় এতটুকুও বিব্রত হলো না। সে বলল, আমি গোয়েন্দা কিংবা ডিটেকটিভ নই। আমি সামান্য সত্য সন্ধানী মাত্র। সত্যান্বেষী বলতে পারেন। আর ওই টুপি কিংবা আতস কাঁচ নিয়ে আমি সূত্র খুঁজতে বেরোই না, বরং সব বিষয় খুব ভালোভাবে দেখার আর বোঝার চেষ্টা করি। তাহলে কি আপনি পারবেন আমার সমস্যার সমাধান করতে? ভদ্রলোকের কথায় হতাশার ভাব স্পষ্ট। তিনি ব্যোমকেশ সম্পর্কে যে সন্ধিহান তা বোঝা গেল। পারবো কি পারবো না তা তো পুরো ব্যাপারটা না জানা পর্যন্ত বলতে পারবো না। আচ্ছা, বেশ, তাহলে আপনাকে ব্যাপারটা খুলেই বলি। হ্যাঁ, দেখুন আপনি কিছু করতে পারেন কি না। এর মধ্যেই চা এসে গেছে। ভদ্রলোক একবার ব্যোমকেশের সম্মতি নিয়ে চায়ের কাপ হাতে তুলে একবার চুমুক দিয়ে চোখ বুঝলেন। তৃপ্তির সাথে একটা আহ শব্দ করে তিনি গলা খাঁকড়িয়ে শুরু করলেন, আমার নাম গৌতম সমাজদার। আমায় দেখে বা কথা শুনে এর মধ্যে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমার একটা সমস্যা রয়েছে। হ্যাঁ, আমার একটা নয়, আসলে অনেকগুলো সমস্যা রয়েছে। এই যে আমি চোখে দেখি কম, কানেও মাঝে মাঝে কম শুনি। তবে সব থেকে বড় সমস্যা হলো আমি মাঝে মাঝে না অনেক কিছু ভুলে যাই। মাঝে মাঝে এমনও হয়েছে কেউ আমার নাম জিজ্ঞাসা করেছে, কিন্তু আমার বেশ খানিকটা সময় লেগেছে আমার নামটা মনে করতে। এর জন্য আবার মাঝে মাঝে আমাকে অপ্রস্তুত হতে হয়েছে। একসময় জানেন, আমি শিক্ষক ছিলাম। গ্রামের এক স্কুলে আমি ইতিহাস পড়াতাম। তখন কিন্তু এসব সমস্যা ছিল না। তারপর হঠাৎ করেই আমার মা মারা যায়। ব্যাপারটা বুঝলেন তো, আমি না একদম মেনে নিতে পারিনি। তারপর থেকেই আমার এই সমস্যাগুলো শুরু হয়, ভুলে যাওয়ার সমস্যা। সবথেকে বেশি সমস্যা হতো জানেন কি, স্কুলে পড়াতে পড়াতে হয়তো দেখা গেল যুদ্ধেতে সালের বদলে সন্ধির সাল বলে দিতাম, নয়তো বাবরের জন্মের সালের বদলে বসিয়ে দিলাম সিরাজউদ্দৌলার মৃত্যুদিন। এভাবে চলছিল। তবে একদিন না নিজে থেকে এই কাজে ইস্তফা দিয়ে দিলাম। তারপর বাড়ি চলে এলাম। এতটা বলেই ভদ্রলোক আবার বাতাসে কিসের গন্ধ শুঁকলেন। তারপর বললেন, কোথায় যেন রান্না পুড়ছে। ব্যোমকেশ এই কথায় একবার জোরে হেঁকে বলল, সত্য, ও সত্য, একবার দেখো তো রান্নাঘরে কিছু পুড়ছে নাকি। সামান্য কিছুক্ষণ পরেই সত্যবতীর চিৎকার, আমার তরকারি পুড়ে গেল বোধহয়। আমি অবাক হয়ে গেলাম। ভদ্রলোকের নাকের শক্তি বেশ প্রবল মানতেই হবে। আমি ব্যোমকেশ যেখানে একই ঘরে বসে এই গন্ধ পেলাম না, সেখানে উনি এরকম একটা গন্ধ পেলেন কি করে? ভদ্রলোক কিন্তু সেসব ভুলে গিয়ে আবার বলতে শুরু করেছেন, যেন এ অতি সামান্য ব্যাপার। আমার বাড়ি কলকাতায় মেয়র রোডের কাছেই। ওই মেয়র রোডের কাছে একটা বড় ঝিল মতো আছে না,
হ্যাঁ, ওই এই রাস্তা ধরে একটু এগিয়ে গিয়ে ডান দিকে গেলেই ছোট্ট দোতলা বাড়ি আমার। আসলে মায়ের আগেই বাবা মারা গেছিলেন। থাকার মধ্যে ছিল বাড়িটা আর সামান্য কিছু অর্থ। আসলে মিথ্যে বলবো না ব্যোমকেশবাবু, আমি না একটু হিসেবি মানুষ, তাই সেই অর্থে আজও হাত দিতে হয়নি। আমার চাকরি থেকে যা অর্থ এসেছে তা খরচ করেও কিছুটা আমি জমিয়েছি। তাতে আর বাবার রেখে যাওয়া অর্থে বাকি জীবনটা স্বাচ্ছন্দ্যে না হলেও ওই হিসেব করে চললে কেটে যাবে। আপনি বোধহয় বিব্রত হচ্ছেন ব্যোমকেশবাবু। আসলে না, আমি খুব একটা মানুষের সাথে মিশি না, কথাও বলি না। ধরুন, নাড়ুবাবুর সাথে কথা বলতে বলতে তাকে যদুবাবু বলে ডেকে দিলাম। ব্যাপারটা না খুব অস্বস্তিকর হয়ে পড়ে মাঝে মাঝে, তাই একটু এড়িয়েই চলি সবাইকে, বুঝলেন নতেন্দ্রবাবু? আমি প্রমাদ গুনলাম, এই রে আবার গুলিয়ে ফেলেছে। ব্যাপারটা তিনি এখনও ধরতে পারেননি। আমার কিন্তু অধৈর্য লাগছিল এবার। এই এত কিছু বাড়ি বয়ে এসে বলার কারণটা কি? ব্যোমকেশ কিন্তু অধৈর্য হয়নি। আসলে এই ধৈর্য ব্যাপারটাই ব্যোমকেশের মধ্যে এত বেশি আছে যে মাঝে মাঝে আমার ভীষণ অবাক লাগে। তবে গৌতমবাবু কিন্তু বলেই চলেছেন। এবার আসল কথাটা বলি। আসলে না, নিজের ব্যাপারে একটু বলে রাখাটা দরকার মনে হলো, তাই বলে রাখলাম। আমার বাড়ির সামনাসামনি একটা দোতলা বাড়ি আছে। হ্যাঁ, বাড়িটা প্রায় অনেক বছর ধরেই পরিত্যক্ত। আমি শেষ যখন সে বাড়িতে কাউকে দেখেছি তাও আজ থেকে প্রায় বছর চারেকের বেশি। তারপর থেকে আর সে বাড়িতে কেউ যেত না। এবার সপ্তাহখানেক আগের কথা বলি। ও বাড়িটা দেখলে ব্যোমকেশবাবু আপনার মনে হবে একটা ভূতের বাড়ি দেখছেন। তবে সে তো আপনি গেলেই দেখতে পাবেন। হ্যাঁ, তারপর কি যেন বলছিলাম যদুবাবু? আমি উত্তর দেওয়ার আগেই ব্যোমকেশ বলল, আপনার বাড়ির উল্টো দিকে একটা ভূতের বাড়ির কথা বলছিলেন। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, তো পাড়ার বাচ্চা ছেলেরা আর বাড়ির পাশের বাগানে প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতে যেত। বেশ বড় একটা বাগান, আর তার মাঝে একটু খোলা জায়গা। বাগানের সব গাছ মরে কালো হয়ে গেছে। বিকেলে প্রতিদিন তারা ওখানে যেত। সেদিন আমি বাড়িতেই ছিলাম। হঠাৎ একটা বাচ্চার চিৎকার শুনতে পাই। আমি নিচের ঘরেই ছিলাম। বাইরে বেরিয়ে দেখি ওই বাড়ির বাগান থেকে তারা ছুটে আসছে। আমি তো প্রথমে অবাক। তারপরে একজনকে ধরে জিজ্ঞাসা করি যে কি হয়েছে। বাচ্চাটা তো প্রথমে কিছুই বলতে চাইছিল না। তারপর একটা সময় সব খুলে বল। ওরা নাকি প্রতিদিনের মতোই খেলছিল, তো বলটা একজন তুলে মারায় দোতলার ব্যালকনিতে চলে যায়। বাড়িটা ভূতের বাড়ি বলে বদনাম থাকলেও কেউ কিন্তু ওখানে কিছু দেখেনি। তবুও বাচ্চা ছেলের দল প্রথমে দোতলায় কেউ যেতে চায়নি। এদিকে সন্ধে হয়ে আসছে, আর কিছুক্ষণ পর সেখানে যাওয়াটা তো প্রায় অসম্ভব হয়ে যাবে। ভাঙা বাড়িতে কোথায় কি থাকে না থাকে। কিছুক্ষণ অপেক্ষা করে দুজন সাহসী ছেলে উঠল দোতলায়, একজন আগে আর একজন তার পিছনে। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে দোতলায় উঠে তাদের ভয় খানিকটা কমে যায়। কয়েকটা পায়রা ছাড়া আর কিছুই নেই। বলটা ব্যালকনির একটা পাশে পড়ে রয়েছে। একজন দৌড়ে গিয়ে বলটা তুলে নেয়। অন্যজন তখন দোতলার একটা জানালার ফাঁক দিয়ে ভিতরের দিকে বিস্ফারিতভাবে তাকিয়ে রয়েছে। মুখে কোনো কথা নেই। অন্যজন তার সেই অবস্থা দেখে ভয় পেলেও মুখে শব্দ না করে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর ভিতরে তাকিয়ে চিৎকার করে উঠে দুদ্দার করে নিচে নেমে যায়। আর সেই চিৎকারটাই না আমি শুনেছিলাম। ভিতরে এসে কি দেখেছে তা আমার জানা নেই। সেই ছেলেটিও কিছু বলতে পারেনি। এখানে ব্যোমকেশ তাকে থামিয়ে দিয়ে বলে, 1 মিনিট গৌতমবাবু, ঘরের ভিতরে তারা কি দেখেছিল তার মানে আপনার সেটা জানা নেই, তাই তো? সে কথা পরে জেনেছিলাম। যে দুজন ছেলে উপরে গেছিল তাদের একজনের বাড়ি আমার বাড়ির কাছেই। সে পরে আমায় সব বলেছিল। উপরে উঠে যখন অন্য ছেলেটা বল খুঁজতে ব্যস্ত, তখন সে জানালার ফাঁকা দিয়ে ভেতরে তাকিয়ে দেখেছিল সিলিংয়ের পরিত্যক্ত ফ্যানে একটা দড়ি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে একটা মানুষ। তার গালের কষ বেয়ে নামছে রক্ত। কিন্তু সেভাবেই মানুষটা একভাবে তাকিয়ে আছে জানালার দিকে, আর ঝুলন্ত মৃত মানুষটা হাসছে। বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, আমি তাকে বারবার জিজ্ঞাসা করেও একই কথা জানতে পেরেছি। ঝুলন্ত মানুষটা যেন তার দিকেই তাকিয়ে হাসছে, আর এক্ষুনি যেন তার রক্ত লাগা ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলবে। বাড়িটায় কাউকে ঢুকতে বা বেরোতে দেখেননি আপনি? আপনার বাড়ির উল্টো দিকে তো সেই বাড়িটা। সেই তো ছেলেটার কথা না আমিও প্রথমে বিশ্বাস করিনি।
ভাবলাম বাচ্চা ছেলে কি দেখতে কি দেখেছে, আমার একবার ব্যাপারটা খতিয়ে দেখা দরকার। সারাদিন বাড়িতেই থাকি, বাড়ির ব্যালকনিতে গিয়ে দাঁড়ালেই গোটা বাড়িটা আর বাগানটা দেখা যায়। আমি নজর রাখা শুরু করলাম। এবার কয়েকদিন আগে একদিন রাত্রে খাওয়া সেরে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, এমন সময় মনে হলো ও দোতলার ওই ঘরে হঠাৎ একটা আলো জ্বলে উঠে সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। আমার কেমন যেন জেদ চেপে গেল ব্যোমকেশবাবু। আমি ঠিক করে ফেললাম আমি ওখানে যাব, গিয়ে দেখব আসল ব্যাপারটা কি, ওই ছেলেগুলো সেদিন যা দেখেছিল তা কতটা সত্যি। আমার রাতের খাওয়া হতে বেশ দেরিই হতো, একা মানুষ নিজের খেয়াল মতোই খেতাম। তখন রাত প্রায় 12টাই হবে। বড় রাস্তা থেকে সামান্য ভেতরে বলে এদিকের যে কটা বাড়ি আছে তারা ঘুমিয়ে পড়লে রাস্তা পুরোপুরি ফাঁকাই থাকে। আমি হাতে একটা টর্চ নিয়ে বাড়ি থেকে বেরোলাম। তারপর এদিক ওদিক দেখে নিয়ে খুব সাবধানে গেলাম ওই বাড়ির বাগানে। সাথে সাথেই ভেতরে ঢুকলাম না, কিছুক্ষণ সময় নিলাম। তারপর একতলা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। সিঁড়ির এখানে ওখানে ভাঙা, দেওয়ালে মাকড়সার জাল, আর মাঝে মাঝে উড়ে আসা আরশোলা ছাড়া কালো কালো দাগও রয়েছে। আমি দোতলার সিঁড়ি দিয়ে উঠে ব্যালকনিতে দাঁড়াতেই এক ঝাঁক পায়রা এদিক ওদিক উঠতে শুরু করলো। তাদের শব্দ আমার মনে কেমন একটা ভয়ের সঞ্চার করলো। আমি হেঁটে প্রথমে ব্যালকনির সামনে দাঁড়িয়ে আমার বাড়ির ব্যালকনির দিকে তাকালাম। স্থির করে ভেবে দেখলাম কোন ঘরে আলোটা আমি দেখেছিলাম। একসময় যখন নিশ্চিত হলাম তখন সেই ঘরের দরজার কাছে গিয়ে দেখলাম বাইরে থেকে তালা লাগানো। আমি জানালার কাছে গিয়ে দেখলাম জানলার পাল্লার অর্ধেকটা প্রায় ভাঙা। সেটা দিয়ে ভেতরে টর্চের আলো ফেলতেই যা দেখলাম তাতে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি স্পষ্ট দেখতে পেলাম ঘরের সিলিংয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে একটা মানুষ। তার পরনে একটা ফতুয়া আর লুঙ্গি, গলায় লাগানো ফাঁসটা শক্তভাবে এঁটে রয়েছে। মুখের পাশ বেয়ে রক্ত বেয়ে এসে পড়েছে গালের এক পাশে। তবে সেটা ভয়ের কারণ নয়, ভয়ের কারণ হলো তার চোখ দুটো, দুটো জ্বলন্ত চোখ সোজা টর্চ ফেলা হাতের দিকে তাকিয়ে রয়েছে। আমি স্পষ্ট দেখলাম সে যেন হাসছে, আর আমারও মনে হলো তার ঠোঁট নড়ে উঠে এক্ষুনি বেরিয়ে আসবে কোনো একটা কথা। আমার রাগ, কৌতূহল আর ভয় এই তিন মিলে কেমন যেন একটা জেদ চেপে ধরল। অত রাত্রে একটা পরিত্যক্ত হানা বাড়িতে চোখের সামনে একজনকে ওভাবে ঝুলতে দেখেও আমি দরজার ওপর দিয়ে আঘাত করতে লাগলাম। আপনার কি কোনো সন্দেহ হয়েছিল? মানে অন্য কিছুও হতে পারে ভেবেছিলেন কি? কেন জানি না আমার মনে হয়েছিল আমি যা দেখছি তা ঠিক নয়, সঠিক নয়। কারণ দোতলায় ওঠার সাথে সাথে কেমন একটা যেন গন্ধ আমার নাকে এসেছিল। কিসের গন্ধ বুঝতে না পারলেও ব্যাপারটা কিন্তু আমার অদ্ভুত লাগলো। বারবার দরজা ঠেলে একসময় ক্লান্ত হয়ে আসায় আমি সেই জানালা দিয়ে আবার তাকিয়ে দেখলাম কই ভেতরে কেউ নেই। এবার আমি কথা বললাম, সে কি? তাহলে ঘরের মধ্যে যে ছিল সে কোথায় গেল? সেটাই তো, যদি কোনো মানুষ ও ঘরে থেকেই থাকবে তাহলে সে গেল কোথায়? আর এত অল্প সময়ে সে অন্য পথে বেরিয়ে যাবে তা তো সম্ভব নয়। তবে এতদিন ধরে যে ভূতকে আমি অস্বীকার করে এসেছি তাকে এখন স্বীকার করতে হবে। কিন্তু তাছাড়া তো আর উপায়ও নেই। বন্ধ ঘর থেকে একটা মানুষ উধাও হয় কি করে? ব্যোমকেশ এবার চেয়ারে হেলান দিয়ে বসে বলল, এবার বলুন আপনি কি চাইছেন? আমি চাই ব্যোমকেশবাবু এই ব্যাপারটার একটা নিষ্পত্তি হোক, তাই আপনার কাছে আসা। আমি সেদিন কাকে দেখেছিলাম, সে জীবিত না মৃত, এটাই আমার জানার দরকার ব্যোমকেশবাবু। আমি চাইলে পুলিশের কাছেও যেতে পারতাম, কিন্তু তারা আমায় কতটা বিশ্বাস করবে তা আমার জানা নেই। তাই জন্যই আপনাকে বলা। ব্যোমকেশবাবু, আমাকে ফিরিয়ে দেবেন না প্লিজ। আপনার কথা আমি সমস্তই শুনলাম গৌতমবাবু, তবে এই মুহূর্তে কেসটা নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তার কারণ হিসাবে আমি অন্য একটা কেসে রয়েছি। যদি এর পরে আর কিছু হয় বা জানতে পারেন আমায় অবশ্যই জানাবেন। আর আপনার ঠিকানাটা একটি কাগজে লিখে দিয়ে যান। যদি প্রয়োজন হয় আমি নিশ্চয়ই যোগাযোগ করে নেব। আর হ্যাঁ, একটা কথা, যখন আপনি জানালা দিয়ে সেই ঝুলন্ত লোকটাকে দেখেছিলেন তখন তার নাকের দিকে আপনি তাকিয়েছিলেন? ব্যোমকেশের এই কথায় গৌতমবাবু তো বটেই, আমিও তাকালাম তার দিকে। ব্যোমকেশ নিজের মতোই বলে চলল, দেখুন গৌতমবাবু, আমি কেসটা হাতে নিতে পারবো কিছুদিন পরে, আর না হলে বড় কিছু ঘটার পরে। তার আগে আপনি নিজেই কিছু প্রমাণ জোগাড় করুন না হয়, আর অন্য কিছু জানতে পারলে আমাকে জানাবেন। গৌতম সমাজদার আগে উঠে দাঁড়ালেন। যাবার আগে বলে গেলেন,
ব্যোমকেশবাবু, আমি কিন্তু ভুল কিছুই দেখিনি। যা দেখেছি সব কিন্তু দিনের আলোর মতোই পরিষ্কার। এবার আমার ভাগ্য আর আপনার ইচ্ছে। গৌতমবাবু একটা হতাশা মিশ্রিত ভারী দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে এলেন। আর আমি অবাক হয়ে দেখলাম তিনি তার চশমাটা ভুলে ফেলে গেছেন। তো এই ছিল গৌতম সমাজদারের গল্প। ব্যোমকেশ বলল, খবরের কাগজে দেওয়া সেই বাড়িটাই কি এই গৌতম সমাজদারের বাড়িটা? তা আমি কি করে জানব? কিন্তু সে একটা কেস নিয়ে এলো আর তুমি তা ফিরিয়ে দিলে, বিশেষত এরকম একটা অদ্ভুত কেস। কেসটাই কিছু ছিল না অজিত। এখন যদি এই খুনটা সে বাড়ির কাছে হয় তবে একসাথে দুটো কেসই হ্যান্ডেল করা যাবে। তবে তার জন্য পুলিশের সাহায্য দরকার। না হলে ব্যক্তিগত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করলে আমাদের সন্দেহেতে ক্রমাগত মুখে পড়তে হবে। কিন্তু ওই বাড়িতে ঠিক কী ছিল তা জানা দরকার। আর গৌতম সমাজদার তাহলে মিথ্যে কথা বলবেন কেন? আমার জানা নেই। বলতে বলতে ব্যোমকেশের টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ উঠে ফোন ধরতে যেতেই আমি চেয়ারে বসে ভাবতে লাগলাম গৌতমবাবুর ব্যাপারটা। ভূত প্রেতে আমার বক্তব্য ওই ব্যোমকেশেরই মতন, হ্যাঁ বা না কোনো দিকেই নেই আমি। যেদিকে যখন প্রয়োজন হবে তখন সেদিকে ভাবব। কিন্তু রাতের বেলায় একটা পরিত্যক্ত বাড়িতে একটা ঝুলন্ত মৃতদেহ দেখে ভদ্রলোক পুলিশকে না জানিয়ে ব্যোমকেশকে ব্যাপারটা জানিয়েছেন, মানে তিনি সন্দেহ করেছেন ব্যাপারটা সাধারণ কিছু নয়, কোনো রহস্য তো আছেই। ব্যোমকেশ এসে চেয়ারের ওপর একটা চাপড় মেরে বলল, অজিত, একটা ভালো খবর আর একটা খারাপ খবর আছে। কোনটা আগে শুনবে বলো? আগে খারাপটাই বলো, তারপর না হয় ভালোটা। খারাপ খবর হলো যে বাড়ির সামনে খুন হয়েছে সে বাড়িতে পুলিশ তল্লাশি করেও কিছু পায়নি। আর ভালো খবরটা হলো গৌতম বাবুর বলে যাওয়া সেই বাড়িটা আর খুনের স্পটের সামনের বাড়িটা একই। তার মানে গৌতমবাবুর সন্দেহ সঠিক ছিল, ও বাড়িতে কিছু একটা সমস্যা রয়েছে। যেখানে মানুষ থাকবে সেখানেই সমস্যা তৈরি হবে অজিত। মানুষ নিজেকে শান্তিপ্রিয় মানুষ বলে দাবি করে, অথচ তারপর শান্তির জন্য যা যা করে তা অন্য মানুষকে শান্তিতে থাকতে দেয় না। তাহলে কখন বেরোতে হবে? বিকেলে মিস্টার দাস আসবেন, তখনই বেরোবো। আচ্ছা, তোমার সেই ইন্সপেক্টর বন্ধু রাখালের খবর কি? তাকে তো অনেক দিন হলো দেখাই যায় না। তার অন্য জায়গায় বদলি হয়ে গেছে অজিত। এরকম একটা পুলিশ অফিসার খুব কমই পাওয়া যায় অজিত। এখন আর কথা নয়, স্নান করে একটু ঘুমিয়ে নাও। বিকেলে দাসবাবু এলেই আমরা বেরিয়ে পড়বো, কেমন? গৌতমবাবুর সাথেও একবার দেখা করতে হবে। আর ওনার চশমাটাও কিন্তু ফেরত দিতে হবে। ভদ্রলোকের না জানি কত সমস্যাই না হচ্ছে। ব্যোমকেশ আর কিছু না বলে বাথরুমে যেতে যেতে বলল, সত্য, আমি স্নানে গেলাম। চশমা ছাড়া যে গৌতমবাবুর সত্যিই অসুবিধে হচ্ছিল তা তিনি অকপটেই স্বীকার করলেন। তার ভুলো মনের জন্য তিনি ভুলেই গেছিলেন যে চশমাটা তিনি কোথায় ফেলে এসেছেন। আর সবচেয়ে বড় সমস্যাটা হলো চশমার জন্য তিনি খুনের ব্যাপারটা ভালোভাবে দেখতে পাননি। আমি ব্যোমকেশ মিস্টার দাসের সাথে পুলিশের জিপে করে যখন সেই বাড়িটার কাছে পৌঁছলাম তখন সকাল। এই সকালেও বাড়িটাকে দেখে কেমন যেন গা ছমছমে একটা ভাব জাগে। দোতলা বাড়িটার নানা জায়গায় শ্যাওলা আর পায়রার বাসা তৈরি হয়েছে। এখানে ওখানে দেওয়ালের পলেস্তারা খসে ইঁট সুরকি দাঁত বার করে হাসছে। সব থেকে চোখ টানে দোতলার ব্যালকানি। সেখানে অর্ধেক রেলিংয়ের ওপর লাইন দিয়ে বসে আছে কয়েকটা পায়রা। আমাদের জিপের শব্দে কয়েকটা উড়ে গেল এদিক ওদিক। গৌতমবাবু বলেছিলেন তার বাড়ি এই বাড়িটার উল্টো দিকে। সে বাড়িটাও বয়সের ভারে পুরনো হয়ে গেছে। দোতলার নানা জায়গায় রক্ষণাবেক্ষণ করার ছাপ। ব্যোমকেশ বাড়িটার দরজা খুলে ভিতরে ঢুকে দরজায় নক করল। ভিতর থেকে পরিচিত গলার শব্দ এলো, আসছি। গৌতমবাবু দরজা খুলে ব্যোমকেশকে দেখে বললেন, আরে সোমেনবাবু, আপনি? আরে আসুন আসুন, আমি তো ভাবলাম আপনি বোধহয় আমার কথা ভুলেই গেছেন। আমি তাকে ধরিয়ে দিলাম, সোমেনবাবু নয়, ব্যোমকেশবাবু। গৌতমবাবু অপ্রস্তুত হয়ে বললেন, দেখেছেন তো, আবার ভুলে গেছি। আর চশমাটাও যে কোথায় হারিয়েছি ভালো করে দেখতেও পাই না কিছু। এই তো সেদিন রাত্রে ব্যালকনিতে দাঁড়িয়ে মনে হলো ওপারে বাড়িটায় কে যেন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু চোখে চশমা না থাকায় ভালো করে বুঝতেও পারলাম না। ব্যোমকেশ এই কথায় একটু উত্তেজিত হয়ে বলল, ওই বাড়ির সামনে একটা মৃতদেহ পাওয়া গেছে, জানেন তো? আরে সেই কথাই তো বলছি।
তার আগের রাতই তো যতদূর মনে পড়ে, হ্যাঁ, ওই ব্যাপারটা আমি দেখেছিলাম। কিন্তু ভাগ্য খারাপ, অনেক খুঁজেও চশমাটা আর। গৌতমবাবুর কথা থেমে গেছে, কারণ ব্যোমকেশ চশমাটা তার হাতে তুলে দিয়েছে। কি বলেছে আপনাকে ধন্যবাদ দেব ব্যোমকেশবাবু? চশমাটা ছাড়া যে কি অসুবিধে হচ্ছিল। আসুন না, আপনারা বাইরে কেন, ভেতরে আসুন, ভেতরে আসুন, আসুন। আর ওনাকে তো ঠিক চিনলাম না। গৌতমবাবুর নজর মিস্টার দাসের দিকে। পরিচয় করে দিই, ইনি হলেন মিস্টার দাস। এই কেসটার তদন্ত উনিই করছেন। আর মিস্টার দাস, ইনি হলেন গৌতম সমাজদার, প্রাক্তন শিক্ষক। আর সব থেকে বড় কথা, ওই বাড়িতে একমাত্র তিনিই গিয়েছেন এর আগে। তাহলে আর দেরি কেন? চলুন বাড়িটা আরেকবার তল্লাশি করা যাক। চলুন গৌতমবাবু, আপনার দেখা সেই ঝুলন্ত মৃতদেহ দেখে আসা যাক একবার। বোধহয় তার দেখা আর মিলবে না। কেন? যার মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছিল, তাকেই আমি বোধহয় ওই ঘরে ঝুলন্ত অবস্থায় দেখেছিলাম। আপনি নিশ্চিত? কিছুটা। তবে না, একটা ব্যাপারে আমার খটকা ছিল ব্যোমকেশবাবু। দু একদিনের মধ্যে আমি নিজেই আপনার কাছে যেতাম। কি খটকা? আমি যখন ঝুলন্ত মৃতদেহ বা দেহটা দেখেছিলাম, তার পরনে কিন্তু ছিল লুঙ্গি, আর রাস্তায় পাওয়া মৃতদেহের পরনে কিন্তু ছিল শার্ট প্যান্ট। এমনকি ব্যোমকেশবাবু, সেদিন যে বাচ্চাটা জানালা দিয়ে সেই দৃশ্য দেখেছিল, সেও কিন্তু দেখেছে এই লুঙ্গি পরা লোকটাকেই। ব্যোমকেশ যেন সামান্য হাসল, তারপর বলল, আপনার ভূত তাহলে জামা কাপড়ে বদল করে। গৌতমবাবু চশমাটা পরে নিয়েছেন ততক্ষণে। তারপর ঘরের দরজা বন্ধ করে আমাদের সাথে বাইরে বেরিয়ে এলেন। বাড়িটার ডান দিকে খোলা জায়গা। বাগানটা যে একসময় বেশ সুন্দর ছিল তা বোঝাই যাচ্ছে, তবে এখন গাছপালা যত্নের অভাবে মরে কালো হয়ে গেছে। সামনের সিঁড়ি দিয়ে দরজার কাছে উঠতেই একটা পায়রা ডাকতে ডাকতে আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। ব্যোমকেশ সবার পিছনে ছিল। সে ভালো করে পায়রাটার দিকে তাকিয়ে দেখল কিছুক্ষণ, তারপর গৌতমবাবুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা গৌতমবাবু, এই পায়রাগুলো কি সবসময় এভাবেই উঠতে থাকে? মানে সারাদিন ওরা এভাবেই ডাকে? না, তা মনে হয় না। এ বাড়িতে কেউ ঢুকলে তখনই হয়তো ওরা ভয় পেয়ে ওভাবে চিৎকার করে। ব্যোমকেশ কি যেন একটা ভাবতে লাগলো একভাবে তাকিয়ে। আমি বললাম, আচ্ছা আমরা একবার ভিতরে যাই, দেখে আসি গিয়ে, তারপর না হয় চিন্তা ভাবনা করো তুমি। দুঃখিত অজিত, আসলে এক জায়গায় এত পায়রা একসাথে খুব একটা দেখিনি, তাই আর কি। চলো, চলুন মিস্টার দাস। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মিস্টার দাস বললেন, এ বাড়ির মালিক সুখময় সামন্ত, তবে তিনি এ বাড়ি ছেড়ে গেছেন প্রায় বছর 4 হলো। ওনার স্ত্রীর মৃত্যু এ বাড়িতেই হয়েছিল, তারপর উনি আর এখানে থাকতে চাননি। ওনার এক ছেলে আছে কলকাতায়, তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি আমাদের জানান বাড়িটা বিক্রির চেষ্টা হয়েছে অনেকবার, কিন্তু বিক্রি করা যায়নি। তারপর থেকে তারা এ বাড়িতে আর আসেন না। আসলে প্রয়োজনও হয় না, বিশাল ব্যবসা তাদের এখন। কোনো অনাথ আশ্রমে দান করার কথা চলছে বাড়িটা। আমরা দোতলার ব্যালকানিতে চলে এসেছি এরই মধ্যে। ভাঙা জানলাটা চোখে পড়ল। গৌতমবাবু হাতের ইশারায় জানলাটা দেখাতেই ব্যোমকেশ এগিয়ে গিয়ে চোখ রাখল তার ভাঙা জায়গাটায়। মিস্টার দাস ততক্ষণে দরজার সামনে গিয়ে ঠেলে দরজাটা খুলে ফেলেছেন। সাথে সাথেই গৌতমবাবু বললেন, আরে, এই দরজাটা তো তালা বন্ধ ছিল, এটা খুললো কিভাবে? মৃতদেহ যেদিন পাওয়া গেল সেদিন আমরা এ ঘরে এসেছিলাম, তখন তো তালা ছিল না এখানে। তবে হ্যাঁ, ঘরের ভেতরে একটা তালা আর চাবি রাখা ছিল। কিন্তু গৌতমবাবু যেন বিশেষ অবাক হয়েছেন সেভাবেই ভেতরে ঢুকলেন, আর ঢুকেই তাকালেন সিলিংয়ের দিকে। সেখান থেকে তখনও একটা ফাঁস লাগানো দড়ি ঝুলছে। ঘরের তালা তাহলে খোলা হয়েছে ওই লোকটার মৃত্যুর দিন, কিন্তু তাহলে এতদিন তালা দিতে ভেতরে কেউ অপেক্ষা করছিল? ঘরের ভিতরে যদি কেউ থাকে, তাহলে বাইরে থেকে তালা দেওয়া থাকবে কেন? সেটাই তো বোঝা যাচ্ছে না গৌতমবাবু। ঘরটা একবার ভালো করে দেখা দরকার। ঘরের 3 দিকে 3টে বড় বড় জানলা, তবে তাদের অবস্থা খুব একটা সুবিধের নয়। এখানে ওখানে ভাঙা। ঘরে একটা বিছানা, তবে তার উপর পুরু ধুলো। মেঝে এখানে ওখানে ধুলো থাকলেও তার মাঝে আছে অনেক পায়ের ছাপ। তবে পুলিশ এ ঘরে আগেও এসেছিল, তাই এই পায়ের ছাপ তাদেরও হতে পারে। একটা বড় কাঠের আলমারি এক পাশে, আর তার পাশে একটা টুল। টুলের ওপরে কিন্তু ধুলো পড়েনি।
তার মানে সেটা রীতিমতো ব্যবহার করা হয়েছে। ব্যোমকেশ ভালো করে গোটা ঘরটা দেখতে লাগলো। তার সাথে গৌতমবাবুকে লক্ষ্য করলাম একবার সিলিং আর একবার ভাঙা জানলাটার দিকে অবাকভাবে দেখছেন। একমাত্র মিস্টার দাস আমার মতো সব কিছু লক্ষ্য করছে। ব্যোমকেশবাবু, মৃত লোকটার ব্যাপারে আমরা খোঁজ চালাচ্ছি। সে শহরের বাইরের লোক, তবে আশা করছি ঠিক জানা যাবে। তবে খুনের ব্যাপারটা বড়ই অদ্ভুত। প্রথমে আমরা ভেবেছিলাম দোতলার ব্যালকনি থেকে পড়েই এই মৃত্যু, তবে পরে দেখা গেল মৃত্যুর আগে তার শরীরে বেশ ধস্তাধস্তির চিহ্ন আছে। এর জন্য অনুমান করা হচ্ছে মৃত্যুটা স্বাভাবিক নয়। ভিকটিম নিজে থেকে ব্যালকনি থেকে পড়েনি, হতে পারে তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। একদম তাই, ঠিক বলেছেন। কারণ তার হাতের কয়েকটা কালো চুল পাওয়া গেছে, যা তার নিজের নয়। আর মুখে ও গলায় হাতাহাতির চিহ্নও আছে। ব্যোমকেশ আলমারির সামনে গিয়ে ঝুঁকে কি যেন দেখল, তারপর আলমারিটা খুলে ফেলল। বেশ বড় আলমারি হলেও দুটো থাক, বোধহয় বড় কিছু রাখার জন্য ব্যবহার করা হতো এই আলমারি। ব্যোমকেশ কিছুক্ষণ দেখে বন্ধ করে দিল। এই ঘরটা ছেড়ে পাশের ঘরগুলো দেখার জন্য যেতেই সেখানে দেখলাম তালা দেওয়া। মিস্টার দাস তালা ভাঙার উদ্যোগ করতেই ব্যোমকেশ তাকে বাধা দিল। তারপর বলল, প্রয়োজন নেই, ও ঘরে কিছু নেই। প্রতিবার লোকটাকে এই ঘরেই দেখা গেছে, তাই যা আছে এই ঘরেই আছে। কিন্তু ব্যোমকেশ বাবু, সে যদি মানুষ হয় তাহলে ওভাবে ঝুলেছিল কিভাবে? আর তারপর সে গেলই বা কোথায়? তার থেকেও বড় প্রশ্ন, তাকে মারল কে? ব্যোমকেশ এসব কথার উত্তর না দিয়ে একবার ছাদ থেকে ঘুরে এলো। আমরা দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলাম। বড়ই অদ্ভুত কেস অজিতবাবু। এর কুল কিনারা কিছুই বুঝতে পারছি না। লোকটার পরিচয় না পাওয়া পর্যন্ত যে কিছুই করতে পারবো না আমরা। আচ্ছা গৌতমবাবু, আপনি এ বাড়িতে ঠিক কি কি দেখেছিলেন? গৌতমবাবু প্রথম দিনের থেকে আগের দিন রাতের ঘটনা পর্যন্ত সব কিছু বলে গেলেন একভাবে। আশ্চর্যের বিষয়, এবার কিন্তু তিনি আর কিছুই ভুললেন না। আর বলতে বলতেই তিনি হঠাৎ করে কি যেন মনে পড়তে দ্রুত আমাদের রেখে ছাদে উঠে গেলেন। আমরা অবাক হয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখি ব্যোমকেশ আর গৌতমবাবু নিচে নেমে আসছেন। এসেই মিস্টার দাসকে বললেন, মিস্টার দাস, আপনি আজ ফিরে যান, আমার আর একটু সময় দরকার। ও হ্যাঁ, আর একটা কথা, আপনাদের পুলিশের কাছে তো ক্রিমিনাল রেকর্ড থাকে। শহরের বাইরের থানাতে ওই লোকটার একটা ছবি পাঠিয়ে দেখুন তো, কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নাকি। পুলিশকে এতটাও বুদ্ধিহীন ভাববেন না ব্যোমকেশবাবু। আমি সে কাজ আগেই করে ফেলেছি। আশা করছি আজকালের মধ্যেই কোনো না কোনো সন্ধান মিলে যাবে। বাহ, তাহলে তো ভালোই হলো। গৌতমবাবু, আপনিও তাহলে বাড়ি যান, আর এই বাড়ির ওপর একটু নজর রাখবেন। তবে হ্যাঁ, একটু সাবধানে। আমরা বাড়ি ফিরে আসতেই সত্যবতী উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, কিছু জানতে পারলে? না সত্য, একজন লোক সিলিং থেকে গলায় ফাঁস লাগিয়ে এই লোককে ভয় দেখাতো, কিন্তু কেন? আর বন্ধ ঘরের মধ্যেই বা সে থাকতো কিভাবে? আর সব থেকে বড় হলো, ব্যোমকেশ চুপ করতেই আমি বলে উঠলাম, সব থেকে বড় কি ব্যোমকেশ? সব থেকে বড় হলো লোকটা লুকোতো কোথায়। লুকোতো? হ্যাঁ অজিত, লুকোতো। তুমি তো ঘরটা দেখেছো, ভাঙা জানালা দিয়ে ঘরের সবটাই দেখা যায়। তাহলে গৌতম বাবু দ্বিতীয়বার তাকিয়ে তাকে দেখলো না কেন? সে লুকোলো কোথায়? আচ্ছা, তখন যে গৌতমবাবু হন্তদন্ত হয়ে তোমার কাছে দৌড়ে গেলেন, তা কি বললেন? একটা শব্দ অজিত, কোনো কিছু বন্ধ হওয়ার একটা শব্দ। কিন্তু ওই ঘরে বন্ধ হবার মতো আছে একমাত্র ওই আলমারিটাই, কিন্তু সেটা তো একদম ফাঁকা। তাহলে খাটের তলায়? ওহো, খাটের তলায় খুব বেশি জায়গা নেই, আর সেখানে মাকড়সার জাল আর ধুলোয় ভর্তি। কেউ যদি মাঝে মাঝেই ওখানে লুকোতে যায় তাহলে তো সেই জায়গাটা পরিষ্কার থাকবে না। অজিত, হচ্ছে না। একটা রহস্যই ঘরে আছেই, আমরা সেটা দেখতে পারছি না হয়তো। এখন আর কথা নয়, চলো একটু ভাবা দরকার। দুপুরে খাওয়ার পর ব্যোমকেশ নিজের ঘরে চলে গেল। আমি আর কি করি, একটু গড়িয়ে নিলাম। কিন্তু হঠাৎ ব্যোমকেশের উত্তেজিত স্বরে ডাকাডাকিতে আমার ঘুম ছুটে গেল। ব্যোমকেশ বলে উঠল, অজিত অজিত, মিস্টার দাস দারুণ কাজ করেছে। মনে আছে মাসখানেক আগে একটা সোনার দোকানে চুরি হয়েছিল? পুলিশ একজনকে ধরতে পেরেছিল, তবে প্রমাণ পাওয়া যায়নি বলে কয়েকদিন জেলে রেখে তারপর তাকে ছেড়ে দিতে হয়েছিল। এদেশের নিয়মকানুন তো তুমি জানোই অজিত।
প্রমাণের অভাবে 10 জন অপরাধী অপরাধ করেও পার পেয়ে যেতে পারে, কিন্তু প্রমাণ ছাড়া প্রতিটি অপরাধী নিরপরাধ, তাই শাস্তি দেওয়া চলবে না। এই কারণে ওই সন্দেহভাজন ব্যক্তি ধরা পড়েও ছাড়া পেয়ে যায়, কিন্তু তাকে এমনভাবে ব্যালকনি থেকে ধাক্কা মেরে ফেললোটাকে। তুমি বললে পুলিশ একজনকে ধরতে পেরেছিল, তার মানে কি তার সাথে আরও কেউ ছিল? পুলিশের সন্দেহ ছিল যে চুরিটা দুজন মিলে করেছে, কিন্তু দ্বিতীয় জনকে আর পাওয়া যায়নি। তাহলে এমন নয় তো যে এই দ্বিতীয় জনই প্রথম জনের খোঁজ পেয়ে তারপর তাকে খুন করার জন্য এসেছিল? না অজিত, সেটা কি করে হবে, আর কেনই বা হবে? আমি কিছু একটা উত্তর দিতে যাচ্ছিলাম, তার আগেই ঘরে ঢুকলো সত্যবতী। দেখো না, আমার রান্নার খুন্তিটা আলমারির তলায় পড়ে গেছে। উনুনে রান্না চাপানো, আমি খুঁজে পাচ্ছি না। পুটিরামকে বলো না। সে দোকানে গেছে, ফিরতে তো দেরি হবে, আমার রান্না পুড়ে যাবে যে। ব্যোমকেশ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চলো তাহলে, এখন খুনি ছেড়ে খুন্তি খুঁজতে যাই। আমি হেসে উঠলাম। এই যে ব্যোমকেশ, যার বুদ্ধির কাছে সমস্ত অপরাধী এক মুহূর্তে কেমন বিষহীন হয়ে যায়, তাকে সত্যবতীর কাছে পরাস্ত হতে হয় বারবার। এই আজ যেমন খুন্তি খুঁজতে ব্যোমকেশকে যেতে হচ্ছে। ব্যোমকেশ আমার হাসির ওপর একটা তাচ্ছিল্যের শব্দ করে বলল, বিয়ে তো করনি, তাই এ জ্বালা বুঝবে না তুমি। এ বড় মধুর অনল, যেমন আছে মধু তেমন আছে তীব্র বিষ। ওসব পরে বুঝিও, এখন আসো তো। আমি বিছানা ছেড়ে উঠে ব্যালকানিতে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পরেই ব্যোমকেশ আমার পাশে এসে দাঁড়ালো। আমি তার মুখের দিকে তাকিয়ে চমকে উঠলাম। কপালে চিন্তার ভাঁজ। গভীরভাবে কোনো বিষয় নিয়ে ভাবলে ব্যোমকেশ এই ভাবটা লুকিয়ে রাখতে পারে না। আমি উত্তেজিত হয়ে প্রশ্ন করলাম, কি হলো ব্যোমকেশ? তোমায় বেশ চিন্তিত বলে মনে হচ্ছে। ব্যোমকেশ সেভাবেই বলল, আমাদের একটা বড় ভুল হয়ে গেছে অজিত, বড় ভুল। লুকোনোর জায়গা ওই ঘরেই আছে। আমার যতদূর মনে হয় ওই বাড়ির নিচে একটা লুকোনো ঘর আছে, আর সেখানেই পাওয়া যাবে আমাদের সব প্রশ্নের উত্তর। তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছো? আমরা তো ওই ঘরে বেশ ভালোভাবেই দেখেছি। তাহলে? আমরা ততটাই দেখেছি যতটা চোখের সামনে ছিল। আরো ভালো করে দেখতে হবে অজিত, বিশেষ করে ওই আলমারিটা। ওই খালি আলমারি, ওখানে কি কেউ লুকিয়ে থাকতে পারবে? আর যদিও বা থাকে, তাতেই কি আমরা সেই দ্বিতীয় ব্যক্তিকে ধরতে পারবো ব্যোমকেশ? তা ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, তবে আমাদের আজ একবার আবার ওই বাড়িতেই যেতে হবে। আবার? এই ব্যোমকেশ, তুমি কি করতে চাইছো বলো তো? আমায় দুটো কাজ করতে হবে প্রথমে। তুমি প্রয়োজন হলে আর একটু ঘুমিয়ে নিতে পারো, হয়তো আজ আমাদের সারা রাত জাগতে হবে। মানে আবার রাতের অভিযান? আমরা প্রথমে মিলিত হলাম গৌতমবাবুর বাড়িতে। ভদ্রলোক এবার মিস্টার দাসকে বলে বসলেন মিস্টার সামন্ত, কিন্তু আমি বা ব্যোমকেশ কেউই তাকে ভুল ধরিয়ে দিলাম না। শেষে মিস্টার দাস একটু গলা খাঁকড়িয়ে বললেন, গৌতমবাবু, আমি মিস্টার সামন্ত নই, আমি মিস্টার দাস। এই যে দেখেছেন, আবার ভুল করেছি। আচ্ছা গৌতমবাবু, সেদিন আপনি যে শব্দটা পেয়েছিলেন সেটা ঠিক কেমন ছিল বলতে পারবেন? কেমন ছিল তা ঠিক মনে নেই, তবে কাঠের না কিছু ধপ করে নামানোর শব্দ। আপনি নিশ্চিত আলমারি বন্ধ করার শব্দ নয়, অন্য কোনো শব্দ? এবার গৌতমবাবুকে কেমন যেন অস্বস্তিতে পড়তে দেখলাম। তিনি ভালো করে ভেবে বললেন, মনে হয় আমি কাঠের কিছু নামানোর শব্দই শুনেছিলাম। ব্যোমকেশ এবার যেন কিছুটা নিরাশ হলো, তাও বলল, আচ্ছা বেশ, এবার আমার পরবর্তী পদক্ষেপের কথা শুনুন। হয়তো আজ সারা রাত জেগে অপেক্ষা করার পর দেখা গেল পাখি এলোই না, কিন্তু যদি একবার সে কাজ হাসিল করে ফেলে তাহলে আর এমুখো হবে না। এমনকি এ শহরেও সে আর কোনোদিনও আসবে বলে মনে হয় না। তাই আমাদের আজ রাতেই ও বাড়িতে পাহারায় থাকতে হবে। আমি থাকবো ঘরের ভিতরে, মিস্টার দাস আর অজিত থাকবে ব্যালকনির শেষে, সেখানে একটা ছোট্ট প্যাসেজের মতো আছে। আর গৌতমবাবু, আপনি আপনার বাড়ির ব্যালকনিতে থাকবেন। বেশি কেউ থাকলে সমস্যা হতে পারে। আরও ফোর্স নিয়ে এলে ভালো হতো না? না, আপনি নিশ্চিন্তে থাকুন, পাখি নিশ্চয়ই মনে হয় আসবে, কারণ এই মুহূর্তে এ বাড়িতে যে কেউ নজর রাখবে তা সে ভাবতেও পারবে না, কারণ সে হয়তো ভাবছে পুলিশ মৃতদেহ নিয়ে ব্যস্ত আছে। আপনাদের কাছে অস্ত্রশস্ত্র আছে তো? ব্যোমকেশ তার পকেট থেকে রিভলভার বার করে দেখালো।
এটার প্রয়োজন হবে বলে মনে হয় না, তবুও এটা রাখা দরকার। পরিকল্পনা মতো আমরা বেরিয়ে গেলাম। ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। আমরা একবার মুখ ফিরিয়ে দেখলাম গৌতমবাবু ব্যালকানিতে দাঁড়িয়ে। ভদ্রলোকের মুখে তখন রীতিমতো চিন্তার ছাপ। আমি আর মিস্টার দাস দোতলার ব্যালকানির ওপাশের প্যাসেজে গিয়ে দেখলাম সেখানে একজনের বেশি বসা যাবে না, তাই সেখানে মিস্টার দাস বসলেন আর আমি গেলাম ছাদে যাওয়ার সিঁড়ির ওপরে। একবার মনে হলো যদি লোকটা ছাদ থেকে আসে। তারপর মনে মনে ওই ভেবে ভরসা পেলাম যে এ বাড়ির ছাদের সাথে কোনো গাছ কিংবা অন্য বাড়ির ছাদ নেই। ব্যোমকেশ ঘরের ভিতর ঢুকে দরজা ভিজিয়ে দিল। কথা হলো ব্যোমকেশ নির্দেশ দিলে তবেই আমরা বেরোবো, তার আগে আমি বা মিস্টার দাস যেন না যাই। এবার আমার একটু অস্বস্তি হতে লাগলো। অন্ধকারে মশার দল আমায় পেয়ে বেশ আনন্দ করেই কামড়াতে লাগলো, কিন্তু শব্দ করা যাবে না, তাই আমি আর তাদের বাধা দিলাম না। সময় কেটে যেতে লাগলো। ঠিক কতক্ষণ পর মনে নেই, নিচের দিকে পায়রার দল হঠাৎ করেই কেমন যেন ডেকে উঠে উড়তে লাগলো। ঠিক সেই সময় কাল বাড়িতে ঢোকার সময় ব্যোমকেশের অবাক হয়ে পায়রার উড়ে বেড়ানো দেখার কথাটা মনে পড়ল। আমি এবার বুঝলাম পায়রার দল আসলে সংকেতের কাজ করত। তারা এভাবে উড়ে শব্দ করলেই ঘরে থাকা লোকটা বুঝতে পারত কেউ এসেছে, আর তখনই তাকে সেই ঝুলে পড়ার নাটকটা করতে হতো। কিন্তু সিলিংয়ের সাথে দড়ি ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকা কিভাবে সম্ভব? আমার ভাবনায় ছেদ পড়ল। সিঁড়িতে সাবধানী পায়ের শব্দ পেলাম। আমি নড়ে চড়ে বসলাম। সেখানে বসেই আমি শুনতে পেলাম পায়ের শব্দ উপরে উঠে আসছে। আমি যেখানে বসে আছি সেখান থেকে সিঁড়ির বাঁকটা স্পষ্ট দেখা যায় না, তবে বোঝা গেল কেউ একজন সিঁড়ির বাঁকে এসে দাঁড়িয়েছে। একবার সে উঁকি দিয়ে ছাদের সিঁড়ির দিকে দেখল, কিন্তু আমি অন্ধকারে গা মিশিয়ে নিঃশ্বাস বন্ধ করে বসে আছি। নিজের বুকের ধকধক শব্দ নিজেই শুনতে পাচ্ছিলাম। কতক্ষণ মনে নেই, সে হেঁটে সেই ঘরের দিকে গেল। আবার অপেক্ষা। একটা আলমারির দরজা খোলার শব্দ পেলাম, আর সাথে সাথেই মনে পড়ল গৌতমবাবুর বলা কথাটা। তিনি বলেছিলেন তিনি কাঠের পাটা নামানোর শব্দ শুনেছেন, কিন্তু তা যে আলমারি খোলার শব্দ তা আমি স্পষ্ট বুঝতে পারলাম না। ভদ্রলোকের ভুলো মনের জন্য কেসটা বড়ই জটিল হয়ে এসেছে। কিন্তু আলমারি তো আমরাও দেখেছি। তাহলে আরও মিনিট কয়েক অপেক্ষা করার পর শুনতে পেলাম ব্যোমকেশের গলা। নড়ার চেষ্টা একদম করবেন না, আমার হাতে কিন্তু রিভলভার আছে। যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন। এটাই ছিল আমাদের জন্য নির্দেশ। আমি সিঁড়ি দিয়ে নেমে দেখি মিস্টার দাস টর্চ জেলে ও ঘরে ঢুকছেন। আমিও ঢুকতেই দেখি মিস্টার দাসের টর্চের আলোয় দাঁড়িয়ে একজন লোক, তার হাতে একটা কাপড়ের পুঁটলি। মিস্টার দাস, ওর হাত থেকে পুটলিটা নিয়ে নিন। ওটাতেই আছে সোনার দোকান থেকে চুরি করা সমস্ত গয়না। আজই ওগুলো নিয়ে শহর ছাড়ার পরিকল্পনা করেছিল। যদি আজ আমার ওই আলমারিটা নিয়ে সন্দেহ না হতো তাহলে পাখি পগার পার, তার টিকিটিও খুঁজে পাওয়া যেত না। আমি যে চুরিটা করেছি তার কোনো প্রমাণ? চুরির প্রমাণ নেই, তবে খুনের প্রমাণ আছে। আপনার বন্ধু, মানে চুরির সময় যে আপনার বন্ধু ছিল আর পরে তাকে ব্যালকনি থেকে নিচে ফেলে খুন করেন, তার হাতে আপনার মাথার চুল এবং আরও একটা জিনিস পাওয়া গিয়েছিল। আর আজ রাতের অন্ধকারে চোরাই মাল নিতে এসেছেন। আর কি প্রমাণ চান? হ্যাঁ, কাজটা কিন্তু ভালো হলো না ব্যোমকেশ বক্সি। আমি রঞ্জিত সিংহ, এত সহজে কিন্তু আপনাকে আমি ছাড়ব না। আগে নিজে বাঁচুন, তারপর না হয় আমার কথা ভাববেন। একটা খুন আর একটা চুরি, আগে দেখুন কতদিনের শাস্তি হয় আপনার। এরপর যা ঘটল তার জন্য আমরা তৈরি ছিলাম না। চোখের নিমেষে পকেট থেকে একটা ছুরি বার করে লোকটা ছুঁড়ে দিল ব্যোমকেশের দিকে। এই অন্ধকারেও ব্যোমকেশ সামান্য সরে যেতেই ধারালো ছুরিটা গিয়ে লাগলো দেওয়ালে, আর সাথে সাথেই মিস্টার দাসের একটা ঘুষি গিয়ে পড়ল রঞ্জিত সিংহের গালে। হাতে হাত কড়া পরিয়ে তাকে নিয়ে গেলেন মিস্টার দাস। আমি আর ব্যোমকেশ গৌতমবাবুর বাড়িতে গেলাম। তিনি ব্যালকানিতে দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে বললেন, ব্যোমকেশবাবু, তাহলে খুনি ধরা পড়ল? আপনি যেভাবে সাহায্য করেছেন তা না করলে হয়তো এত তাড়াতাড়ি কেসটার সমাধান হতো না। হ্যাঁ, আমি আর কি করলাম? আমি তো নিজেই কিছু মনে রাখতে পারি না। আপনার শোনা শব্দটাই কিন্তু আমায় সাহায্য করলো। আপনি ঠিকই শুনেছেন।
কাঠের পাটাটা নামানোর শব্দই ছিল। ও বাড়ির আলমারির নিচে একটা লুকোনো রাস্তা আছে। যে মারা গেছেন সে হয়তো ওই ঘরেই লুকিয়ে থাকতো, আর কেউ ও বাড়িতে ঢুকতে গেলেই পায়রার ডাক তাকে সাবধান করে দিত। তখনই সে সিলিংয়ের সাথে ফাঁস লাগিয়ে ঝুলে পড়তো। এক মিনিট ব্যোমকেশবাবু, এই ব্যাপারটা আমার মাথায় না ঢুকছে না। কিভাবে এটা সম্ভব? প্রথমে আমি ব্যাপারটা বুঝতে পারিনি, পরে ধরতে পেরেছি। জানলা দিয়ে আপনি সেই ঝুলে থাকা লোকটার পায়ের নিচ পর্যন্ত দেখেছিলেন। আমার মনে হয় আপনি হাঁটু পর্যন্ত দেখেছেন, আর সেখানেই আসল খেলাটা। কিন্তু কিভাবে? আসলে ঘরের মধ্যে আমরা যে টুলটা দেখেছিলাম তার উপরে দাঁড়িয়েই মৃত লোকটি গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ার নাটক করত। আর জানলার ফাঁক দিয়ে দেখলে খাটের আড়ালে থাকতো সেই টুলটা, তাই আপনার মনে হয়েছিল যে পুরোটাই ফাঁস লাগিয়ে ঝুলছে। আসলে সে টুলের উপরেই থাকতো, আর পরে আলমারি খুলে তার তলায় পাটাতন সরিয়ে নিচে ঢুকে পড়ত। সেই শব্দই পেয়েছিলেন গৌতমবাবু। সত্যি ব্যোমকেশবাবু, আপনার বুদ্ধি নিয়ে আমরা যে সন্দেহ প্রকাশ করেছিলাম তার জন্য কিন্তু দুঃখিত সোমেনবাবু। আমি আর ব্যোমকেশ এবার হো হো করে হেসে উঠলাম। পরদিন সকালে ব্যোমকেশের ঘরে বসে খবরের কাগজ পড়ছি। হঠাৎ একটা কথা মনে হতেই বললাম, আচ্ছা ব্যোমকেশ, তোমার হঠাৎ আলমারির তলায় গুপ্তধন থাকার কথা মনে হলো কেন? ব্যোমকেশ চোখ বুজে বসেছিল। আমার কথায় চোখ না খুলেই বলল, এর কিছুটা ক্রেডিট সত্যকেও দেওয়া যায়। সেদিন খুন্তি খুঁজতে গিয়ে দেখলাম আলমারির নিচে সামান্য ফাঁকা আছে, অথচ ও বাড়ির আলমারির তলায় কোনো ফাঁকা নেই। তখনই সেই শব্দ আর অনুমান মিলে গেল। তবে আলমারিটা ছিল জানলার ডান দিকে। গুপ্ত দরজা লুকোনোর জন্যে ভাঙা আলমারির নিচটা ভেঙে ওটা করা হয়েছিল। পুরনো বাড়ি আর গুপ্ত ঘর, বেশ একটা গুপ্তধন অনুভূতি ছিল কিন্তু। কি বলো ব্যোমকেশ? ঠিকই বলেছ অজিত, পুরনো বাড়ির গুপ্তধন।